এই ব্যাংক থেকে লুটপাট করার সুযোগ দিয়ে তাদের হাতে ব্যাংকটিকে তুলে দেওয়া হয় এবং এই ব্যাংকে ইসলামী নিয়ন্ত্রণে যাওয়ার পরে সেখানে অনিয়মিতভাবে জ্বালানি গ্রহণ এবং এই গ্রহণকৃত টাকা বিদেশে পাচার এইভাবে এই ব্যাংকটিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসে। যখন ইসলামী ব্যাংকের এই ধরনের একটি দুরবস্থা তৈরি হয়েছে তখন ইসলামী ব্যাংকের একজন এমডি ওমর ফারুক খান তিনি এই ব্যাংকটি হাল করেন। অল্প সময়ের ব্যবধানে গ্রাহকের আস্থা থেকে অর্জন করেন এবং ইসলামী ব্যাংক আবার ঘুরে দাঁড়ায়। কিন্তু আমরা দেখেছি যে ইসলামপুর যারা পতিত স্বৈরাচারী সরকারের দোষর তারা আবার নতুন করে ব্যাংকে নিয়ন্ত্রণ গ্রহণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। আমাদের যে আন্দোলন সেই আন্দোলনের প্রেক্ষিতে ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর জুবাইদুর রহমান এই পদ ত্যাগ করেছেন। কিন্তু আমরা বিশ্বাসের সাথে লক্ষ্য করেছি গত থেকে অল্প সময়ের মধ্যে এমন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে যিনি এসএসসির দোষর, যিনি এই ভারতকে বাংলাদেশের ব্যাংক টাকা দুর্নীতি হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন এবং বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচারের সাথে যিনি জড়িত তার বিষয়ে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তার চাকরি জীবনে আর্থিক কেলেঙ্কারি রয়েছে এবং তার নৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এই ধরনের একজন ব্যক্তি তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। তাকে আমরা চেয়ারম্যান হিসাবে বাংলাদেশের সচেতন ইসলামী ব্যাংকের গ্রাহক হিসাবে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। তার মাধ্যমে ইসলামী ব্যাংক সুস্থভাবে পরিচালিত হতে পারে, ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা শৃঙ্খলা রক্ষিত হতে পারে, এটা আমরা কোনোভাবে বিশ্বাস করি না। এই কারণে আমাদের দাবি হলো এমন একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করতে হবে যিনি শরিয়া ভিত্তিক ব্যাংক পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞ, যার যথেষ্ট দক্ষতা রয়েছে। এই ধরনের সৎ এবং যোগ্য একজন ব্যক্তিকে ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করতে হবে। সেই জন্য অবিলম্বে মুর্শিদ আলম সাহেবকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে যে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগ বাতিল করতে হবে। সম্মানিত ভাইরা, ইসলামী ব্যাংকের যিনি এমডি ওমর ফারুক খান তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। গতকাল চেয়ারম্যান অবৈধভাবে নিয়োজিত চেয়ারম্যান তিনি বোর্ড মিটিং করার চেষ্টা করেছেন। ইসলামী ব্যাংকের গ্রাহকরা তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছে, মানববন্ধন করেছে। তিনি ভয় পেয়ে ইসলামী ব্যাংকের আসতে পারেন নাই, ফলে এখানে হয় নাই। আমরা যখন এখান থেকে বিদায় নিয়েছি সন্ধ্যার পরে, তখন রাতের অন্ধকারে তিনি অনলাইনে মিটিং করেছেন। সেখানে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এইভাবে অনলাইনে মিটিং করা, রেজুলেশন ছাড়া, কোনো কাগজপত্র ছাড়া ইসলামী ব্যাংকের যে ভারপ্রাপ্ত এমডি সেখানে তাদেরকে বাদ দিয়ে এইভাবে রাতের অন্ধকারে যে মিটিং করা হয়েছে সেই মিটিং এর কোনো বৈধতা নাই। এটা একটি অবৈধ মিটিং। ফলে এই অবৈধ মিটিং এর মাধ্যমে ওমর ফারুক খান যে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তার যে পদত্যাগ গ্রহণ করা হয়েছে সেটাকে বাতিল করে তাকে স্বপদে পুনর্বাসন করতে হবে, তাকে পুনর্বহাল করতে হবে। বিশ্বাস করি যে তার সুযোগ দিতে ইসলামী ব্যাংক আবার গ্রাহকদের আস্থা অর্জন করবে এবং ইসলামী ব্যাংক সামনের দিকে অগ্রসর হবে। আমাদের এর অন্যতম দাবি হলো যে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এবং অন্যান্য যে ব্যাংকের ক্ষেত্রে যারা ঋণ চালানি, যারা অর্থ পাচারের সাথে জড়িত, যাতে করে তারা কোনো অবস্থায় ব্যাংকের পরিচালনা পরিষদে আসতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক রেগুলেশন অ্যাক্ট তৈরি করেছিল, সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ ছিল যারা ব্যাংক লুটপাটের সাথে জড়িত, যারা ঋণ চালানি, যারা অর্থ পাচার করেছে তারা কোনোভাবে ব্যাংকের পরিচালনা পরিষদে আসতে পারবে না। এই আমরা দেখেছি
বিগত নির্বাচনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে নির্বাচিত সরকার তারা সেই ব্যাংক রেজুলেশন অ্যাক্ট পরিবর্তন করে সেখানে 18 ধারা সংযোজন করেছে। সেই 18 ধারার মধ্যে উল্লেখ আছে যে যারা ঋণ খেলাপি তারা আমার ব্যাংকের পরিচালনা পরিষদে অন্তর্ভুক্ত করতে পারবে। সেই কারণে আমাদের সুস্পষ্ট দাবি ব্যাংক রেজুলেশন অ্যাক্টের 18 ধারা বাতিল করতে হবে। আমাদের অন্যতম দাবি হল এই ইসলামী ব্যাংকের 83% শেয়ার অবৈধভাবে এস আলম দখল করেছে। আপনারা জানেন 2017 সালে এই দেশের কয়েকটা সংস্থার মাধ্যমে জোর করে যারা সেই সময়ে চেয়ারম্যান ছিল, পরিচালক ছিল, তাদের কাছ থেকে শেয়ারগুলো ছিনিয়ে নিয়েছে। এইভাবে তারা পরিচালনা পরিষদ তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। ফলে এস আলমের কাছে যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো বিক্রি করার মাধ্যমে অবদান করতে হবে। পাশাপাশি এস আলমের যে সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি রয়েছে সেগুলি বিক্রির ব্যবস্থা করে তার যে ঋণ রয়েছে সেই ঋণের সাথে সমন্বয় করতে হবে, যাতে করে ভবিষ্যতে আর কোন ব্যাংক, শুধু ইসলামী ব্যাংক নয়, এস আলমের মাধ্যমে আপনারা জানেন আরো কয়েকটি ইসলামী ব্যাংক সেগুলোকে সে লুটপাটের মাধ্যমে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে, যাতে করে কোন ইসলামী ব্যাংকে এবং যে সমস্ত ব্যাংকে সে লুটপাট করেছে কোন ব্যাংকে সে যাতে করে পরিচালনা পরিষদে আসতে না পারে, প্রভাব বিস্তার না করতে পারে, সেই স্থায়ী ব্যবস্থা করতে হবে। আমাদের দাবি হল যারা ব্যাংকের অর্থ লুটপাট করেছে, জনগণের অর্থ লুটপাট করেছে, এই দেশের সম্পদ যারা এদেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করতে হবে, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে, স্পেশাল ট্রাইব্যুনাল করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং আমরা নির্বাচনী আন্দোলন করছি। আমরা আজকে এখানে বিকাল পর্যন্ত অবস্থান করব। সারা বাংলাদেশে ইসলামী ব্যাংকের সকল শাখাতে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন হচ্ছে। আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমাদের গ্রাহক ফোরামের কেন্দ্রীয় কমিটি আমরা বসবো, বসার পরে সামনে আমরা যে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব সেটা আপনাদেরকে আমরা অবহিত করব। ইসলামী ব্যাংক সহ সকল ব্যাংকের সম্মানিত গ্রাহক যারা আছে তাদের কাছে আমরা উদ্যত আহ্বান জানাচ্ছি, আগামী দিনে যেই কর্মসূচি আসবে সেই কর্মসূচি সফল করার জন্য আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন। আমার সর্বশেষ কথা হল যে আমরা যে আন্দোলন শুরু করেছি এই আন্দোলনের মাধ্যমে ইসলামী ব্যাংকে যাতে করে সুস্থভাবে পরিচালিত হয়, আমরা ব্যাংকের পক্ষে আন্দোলন করছি, ব্যাংকের গ্রাহকের পক্ষে আন্দোলন করছি। এখানে আমাদের কোনো ব্যক্তি স্বার্থ নয়, কারণ ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলো যদি বাঁচে তাহলে বাংলাদেশের অর্থনীতি বাঁচবে, বাংলাদেশের অর্থনীতি যদি বাঁচে তাহলে এই সরকার এবং দেশ বেঁচে যাবে।